আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই বিতর্কের মধ্যেই ইনফ্যাক্ট গত 2 দিন ধরে এই বিতর্ক চলছিল। তো সেই বিতর্কের মধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। এটা আমরা মনে হয় বলেই দিতে পারি এখন। আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে? যে আওয়ামী লীগ কিনা আজ থেকে 1.5 থেকে 2 মাস আগে 2,000 মানুষকে হত্যা করছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করছে, কেন নিষিদ্ধ হবে? যে কিনা বাংলাদেশের জনগণকে মারার জন্য ইন্ডিয়া থেকে সৈন্য আনে, দেখেন নাই 6 তারিখ এয়ারপোর্টে পালাই গেছে কীভাবে ইন্ডিয়ান সৈন্যরা, ইমিগ্রেশন ক্লোজ করছে কীভাবে? সে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ হবে বলেন? যায় হ্যাঁ, মানে এটা কেমনে সম্ভব হলো ভাই? আমি তো নিজেই আশ্চর্য। তবে 5ই আগস্টের পরে এই প্রথমবারের মতন আওয়ামী লীগের পক্ষ থেকে যে ঘোষণা আসছে, এই ঘোষণায় অনেকেরই কিন্তু টেনশন তৈরি হয়ে যাবে। রাজনৈতিক দলগুলি যদি সমঝোতা করতেই পারতো, তাদের ভিতরে যদি সেই শুভবুদ্ধিটা থাকতো, তাহলে তো ডক্টর ইউনূস এখানে থাকতেন না। একটা জিনিস শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অবশেষে ফয়সালা কিন্তু চলে এসেছে। বলতে পারেন যে আওয়ামী লীগের কপালটাও খুলে গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, কেন আমি কথা বললাম? হয়তো ভিডিওর শুরুতেই বিস্তারিত কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং বিশ্লেষকদের আলোচনা আপনারা শুনেছেন। মূলত সেই ভিডিওগুলোই দেখলেই এবং তাদের আলোচনাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আওয়ামী লীগের কপাল খুলছে। তবে হ্যাঁ, এটা মনে করেন না যে আওয়ামী লীগের কপাল খোলা মানে শেখ হাসিনার কপাল খুলে গেছে। না, শেখ হাসিনার কপাল কিন্তু এখনো পুড়ে আছে। শুধুমাত্র শেখ হাসিনার জন্যই কিন্তু আওয়ামী লীগের কপাল পুড়ছে, এটা বলতে পারেন। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, আর সেই দলের সভাপতি হলো শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনার পাপ কর্মের কারণে কিন্তু বর্তমানে আওয়ামী লীগ পঙ্গুত্ব বরণ করেছে এবং পঙ্গু হয়ে গেছে। এক কথা বলতে পারেন কণ্ঠাস হয়ে গিয়েছে। যেমন আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন 4 পয়সারও দাম নেই, শুধুমাত্র শেখ হাসিনার কারণে। প্রিয় দর্শক শ্রোতা, যাই হোক, কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। তো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনা শুনে আসি। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই বিতর্কের মধ্যেই ইনফ্যাক্ট গত 2 দিন ধরে এই বিতর্ক চলছিল। তো সেই বিতর্কের মধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। এটা আমরা মনে হয় বলেই দিতে পারি এখন। গতকাল একটা নিউজের প্রতি আমাদের নিশ্চয় দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেখানে যে খসড়া অনুমোদন করা হয়েছে, সেখানে দল নিষিদ্ধ করার বিধান রাখেনি। দলের বিরুদ্ধে শাস্তি, শুধু নিষিদ্ধ না, শাস্তিরই বিধান রাখেনি। কি বলা হয়েছে আমরা একটু নিউজ থেকে পড়ি, তারপর এই আলোচনা করতে চাই। এই যে বৈঠকটা হয়েছে, তারপর আইন উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলছেন, আসিফ নজরুল আন্তর্জাতিক অপরাধ সংশোধন অধ্যাদেশের খসড়া বিষয়ে বলেছিলেন, উনি আগে বলেছিলেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে আদালত চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারেন। আচ্ছা, আজ উনি বলছেন, মানে গতকাল আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024 খসড়াটি উপদেষ্টা পরিষদে বৈঠকে উপস্থাপন করা হয়েছিল এবং এটি গৃহীত হয়েছে। তিনি বলেন, তবে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপদেষ্টা পরিষদ মনে করেছে আমরা যে অধ্যাদেশ সংশোধনী করেছিলাম সেখানে সংগঠনকে শাস্তি দেওয়ার বিধান ছিল। প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছিল কোনো সংগঠনকে শাস্তি দেওয়ার যদি প্রয়োজন যদি মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। আজকে উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হয়েছে, আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত করতে চাই না। রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে আইনকে অযথা প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম স্বচ্ছতার সঙ্গে বিচারটি করতে চাই, সেজন্য এই বিধান বাতিল করা হয়েছে। তার মানে এই বিধানটা থাকছে না। তারপর ডক্টর আসিফ নজরুল বলছেন, এটার কোনো তাৎপর্য আছে কিনা সেটা নিয়েও কথা বলবো। তিনি বলছেন, তারা অনুভব করেছেন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি সমাজে ওঠে, তাহলে অন্যান্য আইন রয়েছে, সেসব আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, দ্য পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স 1978 রয়েছে। কাজেই এখানে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, এই বিধানটি নেই দেখে জনমতের প্রতি, জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলো না, এটা নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে থাকলো না, কিন্তু দেশে প্রচলিত অন্যান্য আইন রয়েছে। রাজনৈতিক ঐক্যমত্য হলে সেটা পরে বিবেচনা করা যাবে। কিভাবে দেখবো এই ব্যাপারটা? এক ধরনের শেষের কথা হলো এক ধরনের শান্তনা, কারণ এটা নিয়ে যথেষ্ট সমালোচনা আছে, সমালোচনা হবে সেটা তিনি প্রেডিক্ট করেছেন এবং সেই প্রেডিক্ট করাটা সঠিক। বেশ কিছু সমাজের বিভিন্ন জায়গা থেকে পপুলারলি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠেছে। বিশেষ করে এই গণঅভ্যুত্থানের সামনে সারিতে থাকা ছাত্ররা খুব কঠোরভাবে দাবি জানিয়েছেন। আরও বেশ কিছু রাজনৈতিক দল আছে এবং আমরা যখন সাধারণ মানুষের সাথে কথা বলি, হ্যাঁ, এই দাবিটা অনেক মানুষের মধ্যে আছে, এটা খুবই পপুলার একটা দাবি। কিন্তু সরকার বলছেন যে এটা যদি তাহলে অন্যান্য আইনে করা যাবে। এই কথাগুলো আসলে এক ধরনের সান্ত্বনা পুরস্কার, আমরা বলি এটা সান্ত্বনা পুরস্কার। কারণ সরকারের যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অপশন রাখতে চাই, তো সেটা এই আইনেই রাখা বেটার ছিল, সেফার ছিল। কেন আমি সেই প্রসঙ্গে আসছি, সেটা দূরে থাকুক, আরেকটা কথাও জরুরি। একটা বিধান রাখা ডাজন্ট নেসেসারিলি মিন যে তাকে সেই আইনের শাস্তি দেওয়ার প্রসেসেও আনতে হবে। ধরুন এর মধ্যে সংগঠনকে অভিযুক্ত করার এবং বিচার করার ধারা আছে, এরপর এটা জরুরি না যে এই ধারার অধীনে আপনার আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু সরকার আইন থেকে এটা বাদ দিয়েছে। এটার একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স আছে, আসবো সেখানেও। তাহলে যে কথাটা বলছিলাম যে এই আইনে থেকে কেন এটা বেটার, এটা বেটার এই কারণে যে এটা একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। যেমন ধরুন খুবই আলোচিত সবচেয়ে সহজে আওয়ামী লীগকে নিষেধ করার উপায় হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009। এই আইনে চট করে শেখ হাসিনা চট করে ঢুকে যাবেন বলছিলেন, সেভাবে চট করে আওয়ামী লীগকে জাস্ট একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে
নিষিদ্ধ করে দেওয়া যায়। এই কয়েকদিন আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, কিন্তু এই আইনটা নিয়ে আমরা তখনও বিতর্ক করেছি, এমনকি এর আগে যখন জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল তখনও করেছি। কারণ এক্সিকিউটিভ অর্ডারে আপনি আসলে কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছেন না। একটা বিচারিক প্রক্রিয়া যদি এই কোর্টে, এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচারে তোলা হতো, তারা যদি তাদের লয়ার নিয়োগ করতো, তারা তাদের আত্মপক্ষ সমর্থন করতো, ডিবেট করতো, এবং যে অভিযোগে তার বিচার করা হবে মানবতা বিরোধী অপরাধ, সেটাও রাষ্ট্রপক্ষ যথেষ্ট দলিল এবং প্রমাণ উপস্থাপন করে লেজিটিমেসি তৈরি করে নিষিদ্ধ করা। ফলে সে নিষিদ্ধ করার জন্য একটা লজিক্যাল, এথিক্যাল, লিগ্যাল গ্রাউন্ড অনেক শক্তভাবে তৈরি হয়। সুতরাং এই আইনের মাধ্যমে সেটা করা উচিত ছিল। সন্ত্রাস দমন আইনে চট করে করা যায়, কিন্তু সেটা আসলে খুবই সিরিয়াস বিতর্ক তৈরি করার মতো বিষয়। আমরাই বিতর্ক করেছি। ছাত্রলীগকে সেটা করা হয়েছিল, কেউ বলতে পারেন আওয়ামী লীগকে প্রয়োজনে করা হবে। অন্য যে দুটো আইনের কথা বলছে ওগুলো কোনো কিছুই না, ইনফ্যাক্ট ওগুলো দিয়ে এগুলোকে ইজিলি করার কোনো স্কোপ নাই। কিন্তু ছাত্রলীগকে যখন সন্ত্রাস দমন আইন দিয়ে করা হয়, সেটা একটা জিনিস। আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা যায় এবং লেজিটিমেটলি আনা যায়, আমরা এই অভিযোগ দেখাতেও পারি। কিন্তু এটা যখন করবো, ছাত্রলীগ আর আওয়ামী লীগ একই না। ছাত্রলীগ টেকনিক্যালি কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না, এটা একটা ডিফারেন্ট সংগঠন। আমরা জানি আরপিওতে আছে কোনো দলের ছাত্র সংগঠন, কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন অঙ্গ সংগঠন হতে পারবে না। ফলে দলগুলো একটা ট্রিক করেছে, তারা এটাকে ভ্রাতৃপ্রতিম সংগঠন বলে চালিয়েছে, যদিও ডিফ্যাক্টো সেটা আসলে আওয়ামী লীগেরই সংগঠন। কিন্তু যেহেতু আওয়ামী লীগ না, আপনি এটা চালিয়ে দিতে পেরেছেন। কিন্তু আওয়ামী লীগকে এটা দিয়ে সরকার করতে পারবে না। অর্থাৎ মোদ্দা কথাটা হচ্ছে, সরকারি সিদ্ধান্তটা নিয়েছে তারা আওয়ামী লীগের নিষিদ্ধতা চায় না। কেন চায় না? গতকালে একটা ভিডিও দিয়েছি, আমাদের প্রধান উপদেষ্টা স্পেসিফিকলি বিএনপিকে এটার দায় দিয়েছেন যে বিএনপি চায় না বলে হয় না, এটার বিরুদ্ধেও কথা আছে, আমি সেই ভিডিওতে বলেছি। কিন্তু আসলে মুদ্রা যে ব্যাপারটা আমরা ধারণা করতে পারি, এবং সেটা কত শক্ত চাপ সেটা এই সংশোধনের বা এই অধ্যাদেশ ফাইনালাইজেশনে বোঝা যায়। সেটা হচ্ছে উপদেষ্টা জনাব আসিফ, এটা হচ্ছে স্টুডেন্ট প্রতিনিধি আসিফ, তিনি জাহাঙ্গীরনগরে ক্লিয়ারলি দূতাবাসের চাপের কথা বলেছেন। আমি তখনও এটাই প্রেডিক্ট করেছিলাম, এটাই আসলে প্রধান কারণ। একটা সরকারে যখন কেউ থাকে, কেউ খুব বড় কথা বলতেই পারে যে বাইরে চাপ যাচ্ছে তো কী হয়েছে, শেখ হাসিনার সাথে তো ভারত কঠোরভাবে ছিল, শক্তভাবে ছিল, কিন্তু শেখ হাসিনাকে আমরা ফেলে দিতে পারিনি। হ্যাঁ, পেরেছি, কিন্তু আমরা সরকার চালাতে গেলে সব ক্ষেত্রে সব সময় সব দেশের সাথে সংঘাতের পথে যাওয়া সঠিক হবে না। এই ধরনের তথ্য আমরা পাই ইউরোপের দেশগুলো, আমেরিকা, জাতিসংঘ, এরাও আওয়ামী লীগের নিষিদ্ধতা সেভাবে চায় না, আমি বিভিন্ন সোর্স থেকে শুনতে পেরেছি। ফলে যেটা দাঁড়ালো, এটাই প্রধান কারণ। এবং এই চাপটা কতটা তীব্র এটাই বলছি, যে আপনি আইনটার মধ্যে এই বিচারের বিধান রাখতে পারতেন। এটা রাখা মানে এই না যে আওয়ামী লীগের বিচার করতে হবে, একটা আইন একটা বিধান থাকা মানেই হচ্ছে ওই ধারায় তাকে বিচার করা হবে। কিন্তু সরকার সেটুকুও পারেনি। সরকারকে এটা এখনই একরকম ঘোষণা করে দিতে হয়েছে, সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাচ্ছে না, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। তার মানে সরকারের উপর চাপটা খুবই নর্মাস। আমি বহুবার একটা কথা বলার চেষ্টা করেছি, এখানেও বলি, বিদেশিদের কোনো চাপের মধ্যে কোনো কাজ করা বা চাপকে সরিয়ে রেখেও যদি বলি তাদের এক্সপেকটেশন অনুযায়ী কোনো কাজ করা কোনো ক্ষেত্রে, আমি এটা খুব বাজেভাবে দেখি না। মানে আমরা ওই শেখ হাসিনার সময়ও যখন আমেরিকার স্যাংশন নিয়ে আলাপ করেছি, তৃতীয় শ্রেণীর এক ধরনের জাতীয়তাবাদ উস্কে দেওয়ার চেষ্টা করেছিল আওয়ামী লীগ, সেটাকে কন্টেস্ট করেছি এবং বলার চেষ্টা করেছি আমরা যে পৃথিবীতে বাস করি, এখানে একটা দেশকে জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, সব কিছু আসলে ওয়ার্ল্ড পলিটিক্সের বাইরে থেকে বসবাস করা কঠিন না, এটা ইম্পসিবল। আর আমাদের মতো সাইজের একটা দেশ, সেই দেশটার জন্য এটা আরও অনেক বেশি কঠিন। আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে? যে আওয়ামী লীগ কিনা আজ থেকে 1.5 থেকে 2 মাস আগে 3,000 মানুষকে হত্যা করছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করছে, কেন নিষিদ্ধ হবে? যে কিনা বাংলাদেশের জনগণকে মারার জন্য ইন্ডিয়া থেকে সৈন্য আনে, দেখেন নাই 6 তারিখ এয়ারপোর্টে পালাই গেছে কীভাবে ইন্ডিয়ান সৈন্যরা, ইমিগ্রেশন ক্লোজ করছে কীভাবে, সে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ হবে বলেন? যে কিনা 15.5 বছর বাংলাদেশের মানুষকে জুলুম করছে, সে কেন নিষিদ্ধ হবে? কেন নিষিদ্ধ হবে? তা তো বাংলাদেশের রাজনীতি করার রাইট আছে। আচ্ছা, দেখলাম আমাদের প্রধান বিচারপতি বলতেছে যে একজনের দোষের জন্য তো একটা দল নিষিদ্ধ হইতে পারে না, মানে শেখ হাসিনা দোষ করছে জন্য তো আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে না। আমার হাসি পায়। অনেকে বলে যে এই দলটার নাকি স্বাধীনতার জন্য অনেক বড় ভূমিকা ছিল। স্বাধীনতার পরে সব থেকে বেশি স্বাধীনতা হরণ করছে কোন দলটা? বাংলাদেশ আওয়ামী লীগ। নিঃসন্দেহে বলতে পারবেন, কারণ বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিবুর রহমান, তারপরে তার মেয়ে হচ্ছে তার থেকে বড় স্বৈরাচার, যে কিনা 15.5 বছর মানুষকে জিম্মি করে রাখছিল, একটা কথা বলতে পারে নাই, যে কথা বলছে তাকে গুম করছে, হত্যা করছে, লাস্টটাও শেষ পর্যন্ত পরিবারের কাছে যায় নাই। ইলিয়াস আলীর কথা ভুলে গেছেন? আপনি সে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিয়েছেন? দেন একটা কথা মাথায় রাখবেন, আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে, কোনো স্পেস তৈরি হয়, সর্বপ্রথম যে আঘাত টানবে সেটা আপনার উপরই। গত 15.5 বছরে পারে নাই, আগামী 15.5 বছর কেন, আগামী 5 বছর যদি শেখ হাসিনা টাইম পায়, আওয়ামী লীগ টাইম পায়, আপনার নিশ্চিহ্ন থাকে, আপনার চিহ্ন থাকবে না বাংলাদেশে, আপনাকে নিশ্চিহ্ন করে দেবে। সে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চান? দেন আমরা সাধারণ জনগণ ভাই, আমাদের কি হবে? আমরা এলাকায় যারা আওয়ামী লীগের নেতা কর্মী তাদের হাতে মার খাবো, তাছাড়া কিছু না। আমার অবাক লাগে কথাগুলো, যখন এই কথাগুলো শুনি যে আওয়ামী লীগ আবার রাজনীতি করবে, আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হবে না, কি এমন ভিআইপি দল হয়ে গেছে আওয়ামী লীগ, যে কিনা শত শত মানুষকে হত্যা করছে, একটু কষ্ট লাগে না, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারছে, সে আওয়ামী লীগের ছাড়া আমরা নির্বাচন করতে পারবো না, রাজনীতির সৌন্দর্য ফিরে আসবে না আওয়ামী লীগ না থাকলে। সেম লজ্জা থাকা উচিত, যদিও জাতির লজ্জা জীবনে হবে না। এই আওয়ামী লীগ যদি 1 লক্ষ মানুষকে হত্যা করে, আরে 15 বছর ক্ষমতা ছিল, 30 বছর ক্ষমতায় থাকে, তারপরে আমাদের কিছু সাধু, কিছু গণতন্ত্র চর্চাকারী দল, কিছু গণতন্ত্র চর্চা করা ব্যক্তি আওয়ামী লীগকেই চাইবে, কারণ এদের বাসে তো হয় নাই, আরও বড় বাস লাগবে, বুঝতে পারছেন? কারণ আওয়ামী লীগ তো একমাত্র দল যে কিনা অন্যান্য দলকে বাস দিতে পারে। জামাত ইসলামের যে ক্ষতি করছে আওয়ামী লীগ স্বাধীনতার পরে, বঙ্গবন্ধু যে ক্ষতি না করছে তার থেকে বেশি ক্ষতি করছে শেখ হাসিনা, সে আওয়ামী লীগকে ছাড়া রাজনীতি হবে না।
রাজনীতি করতে হলে সেই আওয়ামী লীগকে লাগবে। আপনাদেরকে কথাগুলো বলতে একটু লজ্জা হয় না? এই যে 2000 মানুষ জীবন দিল কি জন্য? যে হাসিনা পুলিশকে নির্দেশ করছিল যে যত খুশি মানুষ মরুক সমস্যা আমি ক্ষমতা থাকতে চাই, সেনাবাহিনীকে নির্দেশ করছিল না? সে আওয়ামী লীগকে আপনারা সুযোগ দিতে চান? আপনাদের কি লজ্জা শরম নাই রে ভাই? হ্যাঁ, কি করলে আপনাদের লজ্জা শরম হবে? পাওয়া যায়, হ্যাঁ? মানে এটা কেমনে সম্ভব হলো ভাই? আমি তো নিজেই আশ্চর্য। তবে 5ই আগস্টের পরে এই প্রথমবারের মতন আওয়ামী লীগের পক্ষ থেকে যে ঘোষণা আসছে, এই ঘোষণায় অনেকেরই কিন্তু টেনশন তৈরি হয়ে যাবে। দর্শক, দিন শেষে ভুলের জন্য অনুশোচনা করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ। জুলাই আগস্ট অভ্যুত্থানে বা এর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য অনুশোচনা, ক্ষমা প্রার্থনা করতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ। হঠাৎ করে কি এমন ঘটলো যে ঝুইকা গেল? রাজনীতি নাকি আসলে কোনো কৌশল, নাকি মানে বিশেষ বিষয়টা আমি নিজেও একটু কনফিউজ আছি। হঠাৎ করেই এটা নামি রাজনীতি, কিন্তু ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে আপনার এই ব্রেকিং তথ্য দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম। হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবার একটি অডিও সাক্ষাৎকারে আপনার বাংলাদেশের গণমাধ্যম সময় সংবাদকে এই কথা তিনি জানিয়েছেন। তিনি বলছেন যে এই মুহূর্তে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়ে গেছে, গ্রেফতার হয়েছে কারাগারের শীর্ষ নেতারা। এমন অবস্থায় আওয়ামী লীগের যখন নিষিদ্ধের দাবি উঠেছে, তখনই আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার তার বক্তব্যটা সামনে আসলো। বলছেন যে আপনার আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতর বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? ভুলগুলো প্রকাশ করে আমরা জাতির কাছে শুধরানোর পথ দেখাবো। আমাদের পরিকল্পনাটা এখন ঠিক তেমনই। শব্দগুলো আবার দেখেন, একদম সহজ সরল শিশুর মতন বক্তব্য যে প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই, অথবা ক্ষমা চাইব না, এই ধরনের গোরামি বা ঘারামি মেন্টালিটি আমাদের কাজ করে না। এমন মানসিকতার দল আওয়ামী লীগ নয়। জনসম্পৃক্ত কর্মসূচি দিতে চান জানিয়ে তিনি আরো বলছেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে, এর থেকে রক্ষার জন্য আমরা অচিরেই কর্মসূচি দিব। গণতন্ত্রের স্বার্থেই মানুষের এবং তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের যে চাহিদা বা প্রত্যাশা, সেইটা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আমরা দলকে পরিচালিত করব। এখন রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন যে ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণ করবে না জনগণ, বরং দলের অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আপনার আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য যে এই মুহূর্তে আওয়ামী লীগ নতুন একটা কৌশল অথবা কোনো কিছু হয়তো তাদের ব্রেইনে ঘাটছে। ব্রেনের মধ্যে কি আসতে পারে? সামহাও এই মুহূর্তে দেশের উদ্ভূত পরিস্থিতি, সমন্বয়করা তাদের এক ধরনের জনপ্রিয়তা হারাই ফেলছে, হাতে গোনা কয়েকজন সমন্বয়ক এখানে লিড করছে। তো পলিটিক্যাল দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে। সাধারণ মানুষ লাইভে বলছে যে সরকারকে বলেন বিষ দিয়া মাইরা ফেলতে, বিভিন্ন জায়গায় নানান ধরনের বক্তব্য আমজনতার আসছে। সাধারণ মানুষ, সরকারে কি সংস্কার হলো ডাজেন্ট ফ্যাক্ট, নির্বাচন কমিশনে কি সংস্কার হলো ডাজেন্ট ফ্যাক্ট। একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, একজন খেটে খাওয়া মানুষ, আওয়ামী লীগ সরকারের পতনে এই শ্রেণীর একটা বড় ধরনের ভূমিকা ছিল। টোকাই, ফেরিওয়ালা, কেন? সরকারের বিভিন্ন নীতির কারণে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির শিকার হইতো এরা, খাদ্যদ্রব্যের দাম ছিল আকাশ ছোঁয়া, এগুলোতে মানুষ বিরক্ত ছিল। দেন স্রোতের সাথে তারা কিন্তু এখানে নেমে গিয়েছিল। এখন আবার যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটাই কিন্তু রানিং যে গভর্নমেন্ট আছেন তাদের বিরুদ্ধে কিন্তু একটা আওয়াজ বিভিন্ন জায়গায় উঠছে। আর পলিটিক্যাল পার্টিগুলার এই বিভাজনে আমজনতার মধ্যে একটা বিভাজন মেন্টালিটি চলে আসছে, যে দ্যাট কি আর হইব, এরকম চিন্তা কিন্তু আসছে। আর এই জিনিসটাকেই সম্ভবত ফোকাস করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন প্রয়োজনে আইনের আওতায় এসে নিজেরা অপরাধের সাজা মাথা পেতে নিবে, এই ধরনের মেন্টালিটি আওয়ামী লীগের মনে যদি সত্যি সত্যি ঢুকে, ফর এক্সাম্পল, আমি জানি না যে এখন এটা সঠিক কিনা, যে বক্তব্য বাহাউদ্দিন নাসিমে দিয়েছেন, তিনি সরাসরি দিয়েছেন, কিন্তু ভেতর যদি এরকম থাকে যে ধরেন অপরাধ করছি, ফাইন, ফাঁসি হোক, জেল হোক, সাজা হোক, ফুল বাংলাদেশ আওয়ামী লীগের যারা পলাতক আছেন এই মুহূর্তে 5,000, 10,000, 1 লক্ষ নেতাকর্মী, বিশেষ করে যাদের ইশারায় বাংলাদেশ ঘুরতো, সবাই প্লেনে বাইন্দা চলে আসলো জেল খাটার জন্য, পরিস্থিতি কি হবে? এই বিষয়গুলোকে সামাল কিভাবে দিবে? তখন আবার সবাই এক হয়ে যাবে। এখন নিজেদের মধ্যে বিভাজন, বাট যেই শুনে একটা আওয়ামী লীগ, তখন কিন্তু সবাই একটা টিম হয়ে যায়। মিনিমাম লেভেলে এখনো সবার মধ্যে এই ঐক্যটা আছে। রাজনৈতিক দলগুলি যদি সমঝোতা করতেই পারতো, তাদের ভিতরে যদি সেই শুভবুদ্ধিটা থাকতো, তাহলে তো ডক্টর ইউনূস এখানে থাকতেন না। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম, তাদের কথাবার্তায় কিছুতেই আমি দেখি না যে তারা সহসা কোনো একটা নির্বাচনের দিকে যাচ্ছেন। ফখরুল ইসলাম সাহেব বলছেন যে জনগণ যদি চায় আওয়ামী লীগ আসবে, এটা একটা ভেগ কথা। জনগণ কিভাবে, কি মেকানিজম আছে জনগণের হাতে যে বলা যায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনো বা আনো না? বাস্তবতা হচ্ছে যে যারা চিন্তা করছেন যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে একটা ভালো পজিশনে যাবে, সম্মানজনক ভাবে বিরোধী দল হবে, সরকার তো হতেই পারবে না, তো তারা আসলে চাঁদের আলোয় কাপড় শুকানোর চেষ্টা করছেন। জেনারেল সাহেব যেটা বললেন যে ইনায়েতুর রহিম সাহেবের বাড়ি ঘুরিয়ে দিয়েছে, এই ঘটনা কিন্তু সব জায়গায় একই রকম। আওয়ামী লীগ, অ্যাকচুয়ালি আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব বাংলাদেশের বর্তমান প্রজন্মের জনগণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের গ্রহণযোগ্যতা নাই। তবে এলাকায় এলাকায় তাদের যেসব সন্ত্রাসী আছে তাদেরকে ভয় পায়, যে এই যে শেখ হাসিনা যে হুমকি দেয়, মানে এটা ফেক যদিও, এই হুমকিটা তারা গুরুত্বের সহিত নেয়, যে সে যদি এসে যায় তবে আবার বাংলায় এই দেশে রক্তের বন্যা হয়ে যাবে, এই ভয়টা তারা পায়। সুতরাং আওয়ামী লীগের ইলেকশনে কিছু করার, ভালো কিছু করার সম্ভাবনা দেখি না। গোপালগঞ্জ কেন্দ্রিক কিছু সিট তারা পাবে,
এবং কিছু কিছু জায়গায় তারা সিট পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। হিটলারও কিছু কিছু জায়গায় পপুলার ছিল, কিছু কিছু জায়গায়, এটা হলো বাস্তবতা। এখন সমস্যা হলো যে আওয়ামী লীগকে কি আপনি ব্যান করবেন কিনা একটা প্রশ্ন এসে সামনে দাঁড়াচ্ছে পার্টি হিসেবে। তা আমার ব্যক্তিগত হচ্ছে যে আপনার পার্টি হিসেবে কোনো পার্টিকে আপনি ব্যান করতে পারেন না, এটা উচিত না। উচিত না। যারা এই অন্যায় অবিচার করছে তাদেরকে আপনি শাস্তি দেন। আমি একটা উদাহরণ দিই যে টেকনাফের কথা আপনাদের মনে আছে, ওসি প্রদীপের কথা যাদের মনে আছে তারা হয়তো এটা বলতে বুঝতে পারবেন যে আহ, তারা হয়তো বুঝতে পারবেন। এক মিনিট আমি একটু এই করে মিউট করে নিচ্ছি আমার ফোনটা। ওসি প্রদীপ যে অত্যাচার অবিচার করছে, কমপক্ষে 200 লোককে সে হত্যা করছে। তো এখন আপনি কি করবেন? আপনি কি টেকনাফ পুলিশ স্টেশন বন্ধ করে দিবেন, না ওসি প্রদীপের বিচার করবেন? ঠিক তেমনি যেসব দুর্বৃত্ত, যেসব দুষ্কৃতিকারী আপনার আপনার কি বলে এই যে দুর্নীতিবাজ লোকজন আওয়ামী লীগ নামক পার্টিটাকে ব্যবহার করে জনগণকে নিপীড়ন করছে, আপনার লুটপাট করছে, তাদের বিচার করেন। আমি মনে করি কি, যারা এই আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে ছিলেন, ডিস্ট্রিক্ট কমিটিগুলিতে ছিলেন, উপজেলা কমিটিগুলিতে ছিলেন, এমনকি ইউনিয়ন কমিটিতে ছিলেন, সবাইকে রাজনীতি থেকে আপনার বহিষ্কার করে দেওয়া উচিত। অর্থাৎ তারা আগামী 5 বছর হোক বা 7 বছর হোক, এমনকি 10 বছর হতে পারে, রাজনীতি থেকে তারা যদি বহিষ্কৃত হয়, অর্থাৎ তারা কোনো ইলেকশন করতে পারবে না কোনো পার্টিতেই। যদি কোনো পার্টি নমিনেশন দেয়, সে পার্টির উপরে আপনার অ্যাকশন নিতে পারেন, তাহলে হলো কি, এইসব লোকজন রাজনীতি থেকে হয়ে গেল, আপনার বাদ হয়ে গেল। আওয়ামী লীগ এর ভিতরে যেসব ভালো লোক আছে, একেবারে যে সবই খারাপ সেটা তো বলা যাবে না। আওয়ামী লীগের যারা জেনারেল সাপোর্টার, তাদের ভিতর থেকে নতুন নেতৃত্ব গড়ে উঠতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পার্টিতে ভালো নেতৃত্ব যেন আসে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখেন বিএনপি কেন আওয়ামী লীগকে চায়। বিএনপি নিশ্চিত ওটাকে ছাত্র নেতারা মনে করছে পুনর্বাসনের জন্য, বিএনপির অবস্থানে, জামাত ইসলামের অবস্থানটাকে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার একটা ইচ্ছা হিসেবে দেখতে যাচ্ছে ছাত্র নেতারা। তারা বলেছে এখানে দেখতে হবে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগ সে পথ এদেরকে পাঠিয়ে দেবে ছাত্র নেতারা, এমন হুঙ্কার দিয়েছে। আচ্ছা, ছাত্র নেতারা যে পুনর্বাসন বলতে আওয়ামী লীগ পার্টিকে বোঝাচ্ছে, না আওয়ামী লীগ পার্টির যারা অফিস হোল্ডার ছিল সেগুলো? আমার এখানে টার্গেট হচ্ছে যে আওয়ামী লীগের অফিস হোল্ডার যারা ছিলেন তাদের এগেনস্টে আপনি অ্যাকশন নেন। তাদেরকে আপনার, তারা তো এমনিও যেসব ক্রিমিনাল অফেন্স করছে, ফৌজদারি অপরাধ করে বসে আছে, তারা তো জেলে যাবেন, তারা তো রাজনীতি করতে পারবেন না, এমনিও পারবেন না, তারা জেলে থাকবেন। 2 বছর জেল হলে তারা তো আর পার্টিসিপেট করতে পারছেন না। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে বাংলাদেশের যে ব্যবস্থা, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার বিভাগের যে ব্যবস্থা, এর থেকে কিন্তু আপনি সবাইকে এই আনতে পারবেন না। আপনার এই বিচারের তারা ফাঁকগুলি অনেকেই চলে যাবে, যাচ্ছেও ইতিমধ্যে। সেই জন্য আমি মনে করি যারাই এইসব পার্টি হোল্ড করছেন, বলা যায় যে রেয়ার এক্সেপশন বাদে পার্টি পোস্ট হোল্ড করছে ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে, অথচ দুর্নীতি করে নাই শুধু আওয়ামী লীগ কেন, আপনার যুবলীগ, আপনার স্বেচ্ছাসেবক লীগ, আপনার ছাত্রলীগ তো ব্যান করছেন, ছাত্রলীগ ব্যান করছেন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এইসব লীগগুলি, যুব মহিলা লীগ, এদের কীর্তিকলাপ কি আওয়ামী লীগের থেকে খুব ভালো নাকি? এদেরকেও আপনার রাজনীতি থেকে যদি 2-4 লক্ষ দুর্বৃত্ত একেবারে বহিষ্কৃত হয়ে যায়, এই রাজনীতির ফিল্ড অনেক ভালো হতে পারে। এখন বিএনপি চাচ্ছে যে খালি মাঠে তারা গোল দিতে চাচ্ছেন না। আরেকটা বিষয় হচ্ছে, তাদের একটা ভয় আছে যে আওয়ামী লীগের ব্যান করা হলো, ছাত্রলীগের ব্যান করা হলো, হয়তো ছাত্র দলকেও ব্যান করা হতে পারে ওই ওসিলায়, যে ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকবে না, হয়তো তারাও ব্যান হয়ে যেতে পারেন। তারা তো 2 থিওরির দিকে তারা তো চিন্তিত, 1 তো হয়ে গেছে, অ্যাকচুয়ালি 2 হয়েছে। বিএনপির যে এফেক্ট, প্র্যাকটিক্যালি যে মেইন লিডার, সে তো ইংল্যান্ডে আছে, তাকে তো আসতে সে পারেন নাই যে কোনো কারণে হোক, আর শেখ হাসিনা তো এখান থেকে বিতাড়িত হয়ে চলে গেছে। 2 কিন্তু হয়ে আছে। সুতরাং এই ভয়টা বিএনপির মধ্যে থাকা আমি মনে করি যৌক্তিক। আরেকটা হচ্ছে যে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে কথাটা বললেন, তাদের কার্যকলাপে প্রমাণিত হয়, অনুভূত হয়, প্রতীয়মান হয় যে তারা লেন্দি করতে চাচ্ছেন। তারা একটা হচ্ছে, যেমন তারা এনকারেজ করছেন যে নতুন সংবিধান করতে গেলে আপনার 6-7-8 বছর লেগে যেতে পারে, এই একটা প্লয়। আচ্ছা, যেমন উপদেষ্টা মহোদয় বললেন যে নতুন সংবিধানে, আমি তো কিছুটা হতভম্ব হয়ে গেছি। নতুন সংবিধান, উনি কি আগেই ডিসিশন নিয়ে ফেলছেন যে আমাদের একটা নতুন সংবিধান হবে? এই সংস্কার কমিটি রিপোর্টের আগেই যদি এটা উনি বলতে থাকেন, তাহলে তো বলবো একটা প্রি প্ল্যান। আরেকটা বিষয় যে উনি বললেন যে রাজনৈতিক দলগুলি যদি সমঝোতা করে আসতে পারে, যত তাড়াতাড়ি সমঝোতা করবে তত তাড়াতাড়ি সংস্কার হবে, তত তাড়াতাড়ি ইলেকশন হবে। এটাও একটা ক্যাচ-22 সিচুয়েশন উনি সৃষ্টি করলেন। কারণ রাজনৈতিক দলগুলি যদি সমঝোতা করতেই পারতো, তাদের ভিতরে যদি সেই শুভবুদ্ধিটা থাকতো, তাহলে তো ডক্টর ইউনূস এখানে থাকতেন না। রাজনৈতিক দলগুলির ভিতরে আপনার এক হওয়া, এখানে আওয়ামী লীগ এখনো নিশ্চিত হয় নাই। সুতরাং আওয়ামী লীগ কিন্তু একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগের সাথে বিএনপি এখন বা জামাতের কিভাবে সমঝোতা হবে? কোনোভাবে সমঝোতা হওয়ার কোনো নাই। তারপরে প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে
নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আর সকল প্রকার ভাইরাল টপিক বা ভাইরাল ইস্যু নিয়ে আলোচনা জানতে শুনতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।